তো স্বাভাবিক আছে, কয়লা পাচার, গরু পাচার পশ্চিমবাংলায় নতুন কিছু না। তার তদন্ত হয়নি এতদিন, এবার তদন্ত শুরু হচ্ছে। আর এই অবৈধ টাকা, রাজনীতি থেকে আরম্ভ করে ব্যবসা সব জায়গায় লাগছে, ফলে সমাজের মধ্যে একটা অব্যবস্থা তৈরি হয়েছে। আর ভয় দেখিয়ে ভোট নেওয়া, ইলেকশন জেতা, এইসব টাকা ব্যবহার হয়। অবশ্যই যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে শাস্তি দেওয়া উচিত। অভিষেক ব্যানার্জি টুইট করেছেন, বাংলার নির্বাচনের ঠিক 10 দিন আগে গ্রেপ্তার, এটি গণতন্ত্র নয়, এটি স্রেফ ভয় ভীতির প্রদর্শন। নির্বাচনের দিনও গ্রেপ্তার হতে পারে, এতে কোনো তিথি নক্ষত্র থাকে না। যখন মনে করবে তদন্তকারী সংস্থা, তাদের কাছে তথ্য আসবে, তখন তারা অ্যারেস্ট করবে। বিজেপি বাংলায় এই যে শক্তির অপব্যবহার করছে বলে অভিযোগ ক্ষমতা। টিএমসি পশ্চিমবঙ্গকে দুর্নীতির কালো ছায়ায় ঢেকে দিয়েছে। পশ্চিমবাংলার মানুষ হীনমন্যতায় ভুগছেন। এর মুক্তি শুরু হয়েছে, বিজেপি ক্ষমতা এলে সব পরিষ্কার হয়ে যাবে। তো স্বাভাবিক আছে, কয়লা পাচার, গরু পাচার পশ্চিমবাংলায় নতুন কিছু না। তার তদন্ত হয়নি এতদিন, এবার তদন্ত শুরু হচ্ছে। আর এই অবৈধ টাকা, রাজনীতি থেকে আরম্ভ করে ব্যবসা সব জায়গায় লাগছে, ফলে সমাজের মধ্যে একটা অব্যবস্থা তৈরি হয়েছে। আর ভয় দেখিয়ে ভোট নেওয়া, ইলেকশন জেতা, এইসব টাকা ব্যবহার হয়। অবশ্যই যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে শাস্তি দেওয়া উচিত। অভিষেক ব্যানার্জি টুইট করেছেন, বাংলার নির্বাচনের ঠিক 10 দিন আগে গ্রেপ্তার, এটি গণতন্ত্র নয়, এটি স্রেফ ভয় ভীতির প্রদর্শন। নির্বাচনের দিনও গ্রেপ্তার হতে পারে, এতে কোনো তিথি নক্ষত্র থাকে না। যখন মনে করবে তদন্তকারী সংস্থা, তাদের কাছে তথ্য আসবে, তখন তারা অ্যারেস্ট করবে। বিজেপি বাংলায় এই যে শক্তির অপব্যবহার করছে বলে অভিযোগ ক্ষমতা। টিএমসি পশ্চিমবঙ্গকে দুর্নীতির কালো ছায়ায় ঢেকে দিয়েছে। পশ্চিমবাংলার মানুষ হীনমন্যতায় ভুগছেন। এর মুক্তি শুরু হয়েছে, বিজেপি ক্ষমতা এলে সব পরিষ্কার হয়ে যাবে। প্রথম দফার ভোটের, কিন্তু তার আগে হঠাৎ করে রাজ্যে হচ্ছেটা কি? ইডির নজরে রাজ্যের শাসক দলের ঘনিষ্ঠরা। জানিয়ে রাখি, এই প্রতীক জৈন এবং এই যে যাকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ বিনেশ চান্দল, তারা কিন্তু মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ। বিনেশ চান্দলকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, তার 10 দিনের ইডি হেফাজত হয়েছে এবং আবারও তলব করা হয়েছে প্রতীক জৈনের ভাই এবং তার স্ত্রীকে, এবং তাদেরকে দিল্লিতে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছে। প্রতীক জৈনকেও তলব করা হয়েছিল এপ্রিল মাসের 2 তারিখ, দিল্লিতে হাজিরা দিতে বলেছিলেন তাকে, কিন্তু প্রতীক জৈন জানিয়েছেন যে তিনি নির্বাচনের কাজে ব্যস্ত রয়েছেন, তাই তিনি দিল্লিতে হাজিরা দিতে পারবেন না, তিনি কলকাতাতে হাজিরা দেবেন। আর এরই মধ্যে তলব করা হয়েছে তার স্ত্রী এবং তার ভাইকে। কেন তাদের তলব করা হলো, নেপথ্যে কারণটা কি, সবটা নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো নিউজ রুমে আমার কলিগ অনির্বাণের সঙ্গে। অনির্বাণ, হঠাৎ করে কেন প্রতীক জৈনের পরিবারের সদস্যদের তলব করলো ইডি, নেপথ্যে কি কারণ জানতে পারছি? দেখো, একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এটা অনেক বড় খবর এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আর মাত্র 9 দিন বাকি রয়েছে এবং 9 দিন আগেই কিন্তু একেবারে তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলী সংস্থা অর্থাৎ আইপ্যাক, তাদের কিন্তু একেবারে 2 জন বলা যায় যে সহকর্ণধার, অর্থাৎ পুলকিত জৈন, প্রতীক জৈনের ভাই, এবং তার পাশাপাশি বারবি জৈন অর্থাৎ প্রতীক জৈনের স্ত্রী, এই দুজনকে কিন্তু এই মুহূর্তে একেবারে তলব করা হয়েছে, এমনটা ইডি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবং তার পাশাপাশি বলে রাখি যে এই বিনেশ চান্ডেল অর্থাৎ যিনি কিন্তু সহকর্ণধার এবং ডিরেক্টর এই আইপ্যাকের, তাকেও কিন্তু গতকাল রাতে দিল্লি থেকে গ্রেফতার করা হয় এবং ইতিমধ্যেই কোর্টে তাকে প্রডিউস করা হয়েছে। তারপর কিন্তু তাকে 10 দিনের এই মুহূর্তে ইডি হেফাজত কিন্তু দেওয়া হয়েছে। মূলত বলে রাখি যে একেবারে যিনি বিনেশ চান্ডেল, তাকে কিন্তু এই যে কয়লা কেলেঙ্কারি মামলা, সেই মামলায় কিন্তু ইঙ্গিতপূর্ণভাবে তাকে এই মুহূর্তে হেফাজতে নেওয়া হয়েছে, ইডি হেফাজতে। এবং তার পাশাপাশি কিন্তু এই লিঙ্কেজ পেয়েই এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে প্রতীক জৈনের ভাই এবং তার পাশাপাশি তার বউকে একেবারে তলব করা হলো। এবং তার পাশাপাশি আমি আরও একটি বিষয় বলে রাখি যে একেবারে তোমার মনে থাকবে যে 8ই জানুয়ারি দিনটা কিন্তু খুব সিগনিফিকেন্ট, কারণ সেই দিনেই শহর কলকাতা জুড়ে একাধিক জায়গায় ইডি রেড হয়েছিল। এবং আমরা কি দেখি যে 8 তারিখে
কিন্তু প্রতীক জৈনের যে বাড়ি অর্থাৎ আইপ্যাকের যিনি এই মুহূর্তে সহকর্ণধার প্রতীক জৈন, তার পাশাপাশি কিন্তু পশ্চিমবঙ্গের একেবারে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কৌশলে তিনি রয়েছেন, তিনি থাকেন আইপ্যাকের হয়ে, অর্থাৎ তার বাড়িতে কিন্তু ইডি রেড হয় এবং তার পাশাপাশি তার যে দফতর অর্থাৎ আইপ্যাকের যে কলকাতা দফতর রয়েছে সল্টলেকে, সেখানেও ইডি রেড হয়। এবং এই দুই রেড হওয়ার সময় কিন্তু আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন এবং তারপর সুপ্রিম কোর্টে কেস ওঠে এবং সেই কেস কিন্তু ইতিমধ্যেই চলছে, আগামীকালও এই কেসের শুনানি রয়েছে। কিন্তু তার থেকেও বড় বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে যে একেবারে কেন্দ্রীয় তদন্তকারী যে সংস্থাগুলো রয়েছে, সেই সংস্থাগুলো ইতিমধ্যেই আরও বেশি সক্রিয় হয়ে গেল এবং সপ্তাহখানেক মাত্র বাকি, অর্থাৎ মাত্র 9 দিন নির্বাচনের বাকি। আর সেই 9 দিনের মাথায় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটি বিষয় শোনা যাচ্ছে এবং তার পাশাপাশি এই খবরটাও দিয়ে রাখি যে সূত্র মারফত এই খবর রয়েছে যে প্রতীক জৈন অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যায় যে পশ্চিমবঙ্গের আইপ্যাকের অন্যতম মাথা, তিনি কিন্তু তাকেও কিন্তু ইতিমধ্যেই ডেকে পাঠানো হয়েছিল। সূত্র মারফত যা খবর যে তিনি এই মুহূর্তে সময় চেয়েছেন ইডির কাছে এবং এই জিজ্ঞাসাবাদের জন্য তিনি বলেছেন যে 30শে এপ্রিলের পর তিনি হাজিরা দিতে সক্ষম হবেন। অর্থাৎ একদম অনির্বাণ, 23 তারিখ আমরা এখান থেকে কিন্তু আরো একটা প্রশ্ন উঠে আসে। প্রতীক জৈন তিনি বলেছেন 30 তারিখের পর তিনি হাজিরা দিতে সক্ষম হবেন, কিন্তু সব থেকে যেটা ইন্টারেস্টিং বিষয়, অবশ্যই তুমিও লক্ষ্য করবে, দেখো প্রতীক জৈনকে এবার কিন্তু কলকাতার ইডি দপ্তরে হাজিরা দিতে ডাকা হয়নি, তাকে দিল্লির ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে কি এবার যাতে মমতা ব্যানার্জি কিংবা রাজ্যের শাসক দলের উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে পৌঁছে যেতে না পারেন, তার জন্য কি এই কৌশল, কি মনে হচ্ছে? দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে কি কৌশল বা ইনভেস্টিগেশন থেকে কি উঠে এসছে সেটা সম্পূর্ণভাবে একেবারে ইডির অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু তারই মধ্যে এর আগেও এই বিষয়টা শোনা গেছে যখন আইপ্যাক মামলা হয় সেই সময় কিন্তু ইডির হয়ে যারা সওয়াল জবাব করছিলেন সুপ্রিম কোর্টে, তাদের তরফ থেকে বলা হয় যে শহর কলকাতা নিরপেক্ষ নয়, সেখানে এই তদন্ত করা যাবে না, এই তদন্তকে আমরা বাইরে আনতে চাই। অর্থাৎ এই প্রসঙ্গ কিন্তু আমরা আগেও দেখেছি এবং শুধু তাই নয়, তোমার মনে থাকবে যে এর আগেও কিন্তু অতীতেও কিন্তু এই ধরনের আমরা দেখেছি যে দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ডাকা হয়েছিল, তার পাশাপাশি একাধিক নেতা তাদের কিন্তু ডাকা হয়েছে এবং সবথেকে ক্রোনোলজিটা এই মুহূর্তে বোঝার রয়েছে যে পরপর একেবারে বলা যায় যে এপ্রিল মাস পড়তেই পরপর কিন্তু এই মুহূর্তে একেবারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি একেবারে সক্রিয় হয়ে উঠেছে। অর্থাৎ ভোটের মাসে সে জায়গায় দাঁড়িয়ে আমরা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে আরও একবার ইডি রেড দেখলাম এবং তার পাশাপাশি কিন্তু সুজিত বোস থেকে শুরু করে একেবারে একাধিক নেতৃত্বকে ডেকে পাঠানো হয়েছে এবং আমরা দেখেছি যে এই সোনা পাপ্পু তাদের বাড়িতেও কিন্তু রেড এবং তাদের দফতরে রেড এবং তার পাশাপাশি দেবাশিস কুমার এমএমআইসি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তাকে ডেকে পাঠানো হয়েছিল এবং তার পাশাপাশি সুজিত বোসকে ডেকে পাঠানো হয়। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যারা শাসক দল রয়েছে তাদেরকে কিন্তু একের পর এক, অর্থাৎ এপ্রিল মাস পড়তেই কিন্তু একদিন অন্তর দুদিন অন্তর এইভাবে কিন্তু একেবারে ইডি রেড বা বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা ইতিমধ্যেই কিন্তু একেবারে সক্রিয় ভূমিকা পালন করার জন্য তৎপরতা দেখাচ্ছে।